হঠাৎ বস একদিন আমাকে বলল, "জেসমিন, তুমি যত টাকা পাও তার চেয়ে ৫ গুণ বেতন আমি তোমাকে বাড়িয়ে দেব যদি তুমি আমাকে একটা খুশি করতে পারো।" তো কথাটার অর্থ সেদিন আমি বুঝতে পারিনি। তো আমি বসকে বললাম, "সত্যি বস, আপনি আমাকে টাকা বাড়িয়ে দিবেন?" বস বলল, "আরে টাকা না, শুধু ৫ গুণ বাড়িয়ে দেব যদি একটা খুশি করতে পারো।" তখন আমি বসকে বলি, "আপনার কথার ইঙ্গিতটা তো আমি বুঝতে পারিনি। আপনি যদি একটু বুঝিয়ে বলতেন আমি আপনাকে কিভাবে খুশি করতে পারি। আপনার গার্মেন্টস এ তো আমি অনেক কাজ করি। আমি প্রয়োজনে আরো প্রোডাকশন বাড়িয়ে দিব। আমি আজকে ১৮০ টা প্যান্ট সেলাই করছি। প্রয়োজনে প্রতিদিন আমি ২০০ টা করে প্যান্ট সেলাই করব।" তখন বস আমাকে বলল, "আরে পাগল এটা, তুমি আমাকে পার্সোনালি ভাবে খুশি করতে হবে।" আমি আবার একটু সোজা সরল মানুষ ছিলাম, যার কারণে আমি এত কথার প্যাঁচ-গোছ বুঝতাম না। যার কারণে সেদিন বসের ইঙ্গিতটা আমি ভালোভাবে বুঝতে পারিনি। তখন আবার আমি বসকে বললাম, "বস, আপনি আমাকে কি সমস্ত কি বলতেছেন? আমি তো এগুলো বুঝতেছি না। একটু যদি বুঝিয়ে বলতেন তাহলে বেশি ভালো হতো।" তখন বস আবার আমাকে বলল, "দেখো জেসমিন, তুমি ঢাকা শহরে সুন্দরী একটা মেয়ে। তোমার বডি-সডি দেখতে তো অনেক সুন্দর মনে হচ্ছে। তো তুমি চাকরি করতেছো সেটা আমার একদমই ভালো লাগতেছে না। তোমার মতো এত সুন্দর একটা মেয়ে চাকরি করতেছে সেটা আমি আসলে মেনে নিতে পারছি না। যাই হোক, চাকরি যেহেতু করতেছো আমার সাথে তো দেখা হয়ে গেল। আসলে আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি তোমাকে। এই ফ্যাক্টরিতে তোমার মতো সুন্দরী মেয়ে আর নেই। আসলে যারা গার্মেন্টসে চাকরি করে তারা অনেক চালাক চতুর হয়। কিন্তু তুমি মেয়েটা সোজা সাপটা, একদম সহজ সরল। আসলে আমি না তোমার রূপের প্রেমের আগুনে পড়ে গেছি। জেসমিন, তুমি শুধু আমাকে একটু শান্তি দাও, আমি তোমাকে তার বিনিময়ে সবকিছু দিব।" তখন আমি বুঝতে পেরেছিলাম বস আমাকে কিসের ইঙ্গিত দিয়েছিল, বস আমাকে কি বলতে চাচ্ছিল। তো বন্ধুরা, আজকে আমি সত্য ঘটনার অবলম্বনে একটি গল্প নিয়ে আসলাম তোমাদের জন্য। গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, লাইক করবা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আমি খুবই গরিব মেয়ে। আমার বাড়ি হলো ফরিদপুর। আমার মা-বাবার কোনো ছেলে নাই। আমি একজন মেয়েই ছিলাম। আমাদের ঘরে অনেক বেশি কষ্ট ছিল। আমার বাবাও বয়স্ক হয়ে গেছে। আমার বাবা ছিল কৃষক, কিন্তু এখন কোনো কাজ-কাম তেমন করতে পারে না। আমার মাও সেইম অবস্থা। কাজ-কাম তেমন করতে পারে না। তো ঘরে অনেক টানাপোড়া চলে। একবেলা খেলে আরেক বেলা খেতে পারি না, এমন অবস্থা ছিল। তার মধ্যে ঘরবাড়ি ছিল নদীর পাড়ে। প্রতি বছরই আমাদের ঘরবাড়িগুলো নদী ভাঙ্গনে চলে যায়। প্রতি বছর এই ঘরবাড়িগুলো মেরামত করতে হয়। কিন্তু এখন আর পারছি না কোনোভাবেই। কারণ আমার বাবা কোনো কাজ করতে পারে না। আমার কোনো ভাই নেই। যদি একটা ভাই থাকতো তাহলে আমাদের সংসারটা কোনোভাবে চালাইতো। কিন্তু আমাদের কোনো ভাই নাই। আমরা কিভাবে চলবো এই চিন্তায় আছি। আমার মা-বাবা অনেক টেনশন করে। আমার বিয়ে নিয়ে অনেক টেনশন করে। সবাই আমাকে বলে যে, "এই মেয়েটার বিয়ে কেমনে দিবা?" এই সেই এগুলা বলে। তবে আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। আমার ফিগারটা অনেক সুন্দর ছিল। মোটামুটি ফর্সা ছিলাম। চেহারা গঠন সবকিছুই আমার ভালো ছিল। আমাদের গ্রামে আমাকে যে একবার দেখে সে একবারই ফিদা হয়ে যায়। আমি দেখতে ঠিক এমনই ছিলাম। তো আমার মা আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। বাট কোনো টাকা পয়সা নেই, কিছু নাই। বিয়ে দিবে তো দূরের কথা, কোনো খাওয়া-দাওয়া খেতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আমি নিজে ভাবলাম কিছু একটা করব। মা-বাবার সংসারটা চালাতে হবে। কিন্তু কি করব বুঝতে পারতেছিলাম না। পাশের গ্রামে আমার একটা বান্ধবী ছিল। ও ঢাকা শহরে গার্মেন্টস এ চাকরি করত। চাকরি করতে ওখানকার একটা সুপারভাইজারের সাথে ওর সম্পর্ক হয়ে ওদের বিয়েও হয়ে যায়। বিয়ে হয়ে ওরা এখন মোটামুটি একটা সেটেল এ আছে। মোটামুটি ওরা দুজনে মিলে ভালো সেলারি পায়। তারপর দুজনে মিলে সংসারটা খুব ভালোই চলছিল। এতটুকু জানতাম। তো ওর সাথে আমি যোগাযোগ করি। যোগাযোগ করে বলি যে আমার ঘরের অবস্থা সবকিছু বলি। তো আমাকে বলল, "ঠিক আছে, আমাদের এখানে গার্মেন্টস এ তো মানুষ লাগবেই। তুই চলে আয়, এখানে হেল্পার হিসেবে ঢুকে যেতে পারবি।" তারপর আমি আমার মাকে বলি ঢাকা শহরে গিয়ে আমি গার্মেন্টস এ চাকরি করতে চাই। আমার মা ১ম এ রাজি ছিল না। পরবর্তীতে সবকিছু ভেবেচিন্তে রাজি হয়ে যায়। তবে বলেছিল, "শহরের মানুষগুলা কিন্তু ভালো না, ওদের থেকে দূরে থাকবি।" এরপর আমার বান্ধবী আর আমার বান্ধবীর জামাই এসে আমাকে নিয়ে যায়। আমরা যাওয়ার সময় বাসে আমি আর আমার বান্ধবী একটা সিটে বসি। আর ওর জামাই ওর মেয়েকে নিয়ে আরেকটা সিটে বসে। আমি কথা বলতে যাই। এরপর আমার বান্ধবীকে জিজ্ঞেস করলাম যে, "ফয়সাল দুলাভাই কেমন রে?" মানে ওর জামাইয়ের নাম ছিল ফয়সাল। তো ও বলতেছে, "তুই কোনো টেনশন করিস না। ও মানুষটা অনেক ভালো। ও গার্মেন্টস এ চাকরি করে কিন্তু কোনো মেয়ের দিকে তাকায় না। তুই নিশ্চিন্তে আমার বাসায় থাকতে পারবি রে, কোনো সমস্যা নেই।" ও হেসে কথাটা বলতেছিল। তারপরে আর কি আমিও ভরসা পেলাম। তারপর চলে গেলাম ওর সাথে ওর বাসায়। এরপর ওর বাসায় গিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিল। তারপর আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিল। একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আমি হেল্পার হিসেবে ঢুকে গেলাম। কাজ করতে থাকলাম। যা সেলারি পাইতাম তা থেকে আমার কিছু খরচ রেখে বাকি সব টাকা আমি আমার বাবা-মায়ের কাছে পাঠিয়ে দিতাম। ওরাও মোটামুটি
সুন্দরভাবে চলতে থাকলো। আমিও চাকরি করতে থাকলাম। এর ফাঁকে হচ্ছে আমাকে গার্মেন্টসে যা ছেলেরা দেখতো সবাই আমাকে দেখে ফিদা হয়ে যেত। আমাকে বিভিন্নভাবে কুমন্তব্য করতো, বিভিন্নভাবে আমাকে বাজে, বাজে কথা বলতো। অনেকে তো আমাকে এটাও বলছে যে, "এক রাতে থাকবে নাকি ৳১,০০০ দিয়ে?" এরকমও আমাকে অফার করছে। কিন্তু আমি এগুলোতে পাত্তা ওই ফ্যাক্টরির সুপারভাইজার ছিল আমার বান্ধবীর জামাই, মেয়েদের সুপারভাইজার ছিল আমার বান্ধবী। তো আমাকে যখন ছেলেরা বেশি বাজে মন্তব্য করা শুরু করলো, এটার পরিমাণ যখন বেড়ে গেল, তখন ওরা বলল আমি যাতে বসকে রেগুলার কমপ্লেইন করি। তারপর আমি বসের কাছে গিয়ে যখন ওদের নামে বিচার দিই, তো বস কি বিচার করবে? বস আমাকে দেখেই ফিদা হয়ে গেল। বস আমাকে বলল, "তোমার নাম যেন কি?" তো আমি বললাম, "জেসমিন।" আমাকে বলতেছে, "তুমি এত সুন্দর মেয়ে হয়ে কেন চাকরি করতেছো? সেটা তো আমি মেনে নিতে পারতেছি না।" তারপর আমাকে বলল যে, "তুমি আমার একটা কথাতে রাজি হও। দেখবে আমি তোমার সব সমস্যার সমাধান করে দিব। আর তুমি যা বেতন পাও তার ৫ গুণ বাড়িয়ে দিব। দেখো তোমার ভাবি তো গ্রামের বাড়িতে থাকে, আমি মাঝে, মাঝে গ্রামের বাড়িতে যাই। কিন্তু আমি এখানে একা থাকি। এত সুন্দর, সুন্দর মেয়ে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তুমিই বলো না আমি এভাবে কিভাবে থাকতে পারি? তাই তোমাকে বলতেছি আমাকে একটু খুশি করে দাও। তোমার সব সমস্যা আমি সমাধান করে দিব। তোমাকে আমি এক রাতের জন্য অনেকগুলো টাকা দিব। এই টাকাগুলা দিয়ে তুমি অনেক কিছু করতে পারবা। তাছাড়া তোমাকে আমি আরো অনেক কিছু দিব। তুমি শুধু আমাকে একটু সময় দিবা।" আমি বসের কথাগুলো তখনই বুঝতে পারলাম উনি আমাকে কি বলতে চাচ্ছিল। কিন্তু আমি ডিরেক্টলি না করে দিলাম। তারপর বস বলল, "আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও। তোমার যা ইচ্ছা তাই করো। কোনো সমস্যা নাই।" তারপর আমি ডিরেক্টলি চলে আসি। এভাবে কিছুদিন চলতে থাকলো।